ওকে, তো দেখো যেটা বলতেছিলাম যে আমাদেরকে ডেল্টা এইচ এর ক্যালকুলেশনটা আজকে শিখতে হবে, ঠিক আছে? ওকে, তো এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে তোমার এই ডেল্টা এইচ এর যে ক্যালকুলেশন, এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি ইউজ করে, ইন্টারনাল এনার্জি ইউজ করে, ঠিক আছে? আরেকটা হচ্ছে তোমার বন্ড এনার্জি হিসাব করে, বন্ড এনার্জি ইউজ করে। তো ইন্টারনাল এনার্জি এটা ইউজ করে যদি আমরা করতে যাই, তাহলে আমাদের যে ইকুয়েশনটা হবে ডেল্টা এইচ, এটা ইকুয়াল টু হচ্ছে তোমার এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। ওকে, আর যদি বন্ড এনার্জি হিসাব করে তুমি ক্যালকুলেট করতে যাও, ও আচ্ছা, এখানে এটাও বলে দিই যে এনার্জি অফ প্রোডাক্ট এটাকে আসলে H2 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর হচ্ছে এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট সেটাকে H1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো তাইলে এখন তোমরা অলরেডি এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক পড়ে আসছো, তাই না? এক্সোথার্মিক আর হচ্ছে এন্ডোথার্মিক এগুলো পড়ে আসছে আগের চ্যাপ্টারে। তো তোমরা জানো যে কোথায় আসলে ডেল্টা এইচ এর ভ্যালু পজিটিভ হয়, কোথায় নেগেটিভ হয়, ঠিক আছে? আমরা জানি এক্সোথার্মিকের ক্ষেত্রে তোমার ডেল্টা এইচটা কি হয়, ডেল্টা এইচটা নেগেটিভ হয়। মাইনাস। হ্যাঁ, ভেরি গুড ডেল্টা, ভেরি গুড। তো ডেল্টা এইচ এটা নেগেটিভ হয়। তাহলে বলো তো এই ভ্যালুটা নেগেটিভ কখন হবে? H1 আর H2 দুইটার মধ্যে কোনটা বড় হইলে এই ভ্যালুটা তোমাকে নেগেটিভ একটা রেজাল্ট দিবে? যেটা সাবট্রাক্ট করতেছো সেটার ভ্যালু যদি বড় হয়, তাহলে তো এখানে একটা নেগেটিভ রেজাল্ট আসবে, তাই না? তার মানে হচ্ছে এখানে H1টা বড় হয় H2 থেকে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে মানে এখানে রিঅ্যাক্ট্যান্টের এনার্জিটা বেশি থাকে, ঠিক আছে? সাবট্রাক্ট যেটা করতেছো, মাইনাস যেটা, সেটা যদি বড় হয় তখনই তো তোমার রেজাল্টটা মাইনাস আসবে। তো এক্সোথার্মিকের রিঅ্যাক্ট্যান্টের এটা কিন্তু এনার্জি যেটা বলছি, অবশ্যই সেটা ইন্টারনাল এনার্জি। যদি শুধু এনার্জি বলে তাহলে সেটা কি বোঝায়? ইন্টারনাল এনার্জি বোঝায়, ঠিক আছে? আর এখানে যেটা এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট লিখছি সেটা ইন্টারনাল এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট, এটা বোঝায়, ঠিক আছে? আচ্ছা, এবার এন্ডোথার্মিকে যদি আসি, আমরা জানি এন্ডোথার্মিকে তোমার ডেল্টা এইচ পজিটিভ হয়। তো তার মানে বুঝতেই পারতেছো ওখানে কি হবে, তোমার H1টা ছোট হবে আর H2টা বড় হবে। কারণ তুমি বড় কোয়ান্টিটি থেকে ছোট কোয়ান্টিটি যদি মাইনাস করো, তখনই তোমার রেজাল্টটা পজিটিভ আসে। এবার আসো বন্ড এনার্জির ক্ষেত্রে, বিষয়টা হচ্ছে একটু উল্টা, ঠিক আছে? বন্ড এনার্জির ক্ষেত্রে তোমার যে এই মানে এনার্জি ক্যালকুলেট করার যে ইকুয়েশনটা, সেটা হচ্ছে তোমার বন্ড এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট, মানে রিঅ্যাক্ট্যান্টটা আগে, বন্ড এনার্জি অফ, এটা আমি একটু আলাদা কালিতে লিখে যাতে তোমাদের মনে থাকে, রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাক্ট, এটা থেকে আমরা মাইনাস করব বন্ড এনার্জি অফ প্রোডাক্ট। তাইলে ইন্টারনাল এনার্জি আর বন্ড এনার্জি এই দুইটা দিয়ে যে ক্যালকুলেশন, এখানে একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে কি, ইন্টারনাল এনার্জির সময় তোমার প্রোডাক্টটা আগে থাকে, রিঅ্যাক্ট্যান্ট থাকে পরে। বন্ড এনার্জির সময় বিষয়টা উল্টা হয়ে যাবে, ঠিক আছে? একটু মনে রাখিও, বন্ড এনার্জির সময় তোমার রিঅ্যাক্ট্যান্টটা আগে আর প্রোডাক্ট পরে, এটা একটু খেয়াল রাখিও। তো এটাকে যে রিঅ্যাক্ট্যান্টের বন্ড এনার্জি, রিঅ্যাক্ট্যান্টকে সবসময় আমরা ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? এটা মনে রাখবা, রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাক্ট্যান্ট এটা নাম্বার ওয়ান, বিকজ ওখান থেকে রিঅ্যাকশন শুরু হয়। আর প্রোডাক্ট এটাকে আমরা কনসিডার করি মানে টু হিসেবে, ঠিক আছে? তো তাইলে এখানে বন্ড এনার্জি যেহেতু সেটা বি দিয়ে রিপ্রেজেন্ট করে, আর রিঅ্যাক্ট্যান্টের যেহেতু সেজন্য ওয়ান, মাইনাস বন্ড এনার্জি অফ প্রোডাক্ট, বুঝতে পারতেছো, এটা বি টু দিয়ে রিপ্রেজেন্ট করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, তো বি1 মাইনাস বি2। তো এখানের ক্ষেত্রে এবার যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, দেখি বলো এবার এক্সোথার্মিক আর এন্ডোথার্মিকের ক্ষেত্রে কোনটা ঘটনা ঘটবে? এক্সোথার্মিক, এক্সোথার্মিকের ক্ষেত্রে আমরা জানি আমাদের ডেল্টা এইচটা কি আসতে হবে, নেগেটিভ আসতে হবে। তো নেগেটিভ আসলে যেটা সাবট্রাক্ট করছো সেটা বড় হয়। তাইলে এখানে কি বড় হবে? বি টু উইল বি গ্রেটার দেন বি1, বি2 উইল বি গ্রেটার দেন বি1, এটা মনে রাখবা। আর এন্ডোথার্মিক যেটা, এন্ডোথার্মিক, তো এখানে ডেল্টা এইচ এর যে ভ্যালু সেটা হবে তোমার পজিটিভ, ঠিক আছে? তাহলে তুমি যেটা থেকে সাবট্রাক্ট করতেছো মানে ফার্স্ট যেটা থাকবে সেটা বড় হবে, ঠিক আছে? বি2 থেকে বি1টা এখানে বড় হবে। তো আশা করি বুঝতে পারছো। এগুলো অবশ্যই ভালো মতো মাথায় এমন ভাবে সেট করতে হবে, পরীক্ষার হলে গিয়ে যাতে থিঙ্ক করতে না হয়। এমন ভাবে মুখস্থ করবে যাতে একদম সাথে সাথে আইসা পড়ে মুখে, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো তাহলে আমার আসবে।
আমি ডাইরেক্ট অঙ্ক দিয়ে তোমাদেরকে বুঝাবো, ঠিক আছে? ইন্টারনাল এনার্জি যেটা, সেটা নিয়ে খুব ছোট ছোট অঙ্ক আসে। ঠিক আছে, এটা হচ্ছে প্রবলেম নাম্বার 1। ইন্টারনাল এনার্জি যে প্রবলেম গুলা ছোট ছোট, আমরা কয়েকটা অঙ্ক একটু দেখে ফেলি। এখানে কোশ্চেনটা বললো কি, টোটাল এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট ইকুয়াল টু 50 কিলো জুল পার মোল। ঠিক আছে, আমরা এনার্জির ইউনিট কি জুল জানি না, তো কিলো জুল মানে ওই 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, এটা আর কি। তাহলে টোটাল এনার্জি অফ প্রোডাক্ট, এটাও তোমাকে দেওয়া থাকবে। প্রোডাক্ট মনে করো দেওয়া আছে 20 কিলো জুল পার মোল। এখান থেকে তোমাকে ক্যালকুলেট করতে বলবো যে দুইটা জিনিস বলতে পারে, বলবে যে ক্যালকুলেট ডেল্টা এইচ। ডেল্টা এইচ কত ক্যালকুলেট করো, অথবা জিজ্ঞেস করতে পারে যে ফাইন্ড আউট দ্য রিয়াকশন ইজ এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক। ঠিক আছে, এক্সো অর এন্ডো, এরকম যদি জিজ্ঞেস করে আমরা কি করব, সলিউশন। আমরা জানি ইন এনার্জি যখন শুধু বলবে তখন সেটা ইন্টারনাল এনার্জি বোঝায়, আর যদি বন্ড এনার্জি হয় তাহলে সেক্ষেত্রে বন্ড কথাটা মেনশন করা থাকে। তাহলে শুধু এনার্জি দেখলে বুঝবো কি, ইন্টারনাল এনার্জি মনে থাকে যেন, হ্যাঁ। তাহলে এখানে ডেল্টা এইচ এর যে ইকুয়েশন সেটা হচ্ছে কি তোমার এইচ, এটা ইন্টারনাল এনার্জি, তো ইন্টারনাল এনার্জি হলে এইচ, প্রোডাক্টটা আগে থাকবে, হ্যাঁ, H2 - H1, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। একটু আগে যেটা আমরা দেখছি, তো এখানে দেখে বলো H2 আর H1 এটার ভ্যালু তোমরা আমাকে বলো। ঠিক আছে, কোশ্চেনে H2 কত দেয়া দেখে বলো তো। H2 মানে যেহেতু প্রোডাক্ট, 50, না no, প্রোডাক্ট 20. 20, ঠিক আছে, 20 কিলোজুল পার মোল। ঠিক আছে, আর H1 এটা হচ্ছে 50 কিলোজুল পার মোল। আমার আসলে H1টা আগে লেখা দরকার ছিল, কিন্তু অসুবিধা নেই, মেনশন করলে হয়। তো তাহলে এখানে 20 - 50 ইকুয়াল টু কত, -30 কিলোজুল পার মোল। তো যেহেতু ডেল্টা এইচ এর ভ্যালু নেগেটিভ আসছে, আমরা বলে দিব এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক রিঅ্যাকশন। না ক্লাস শেষ হয়নি বাবা, ক্লাস এখনো চলতেছে। এটা হচ্ছে আনসার, ঠিক আছে। তো প্রবলেম নাম্বার 1 এটা আমি করে দিছি। প্রবলেম নাম্বার 2 একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিব, যেটা এরকম ইন্টারনাল এনার্জি রিলেটেড আর কি, ঠিক আছে। তাহলে প্রবলেম, ঠিক আছে, স্যার, আগের স্লাইডে যেতে পারবেন, স্ক্রিনশট নিব। ওকে। আমি অবশ্য রেকর্ডিং করছি, তো তো এখানে ইয়াদ থাকবে, তারপরে স্ক্রিনশট নিয়ে নাও। বাসা সবাই রেডি হয়ে আমাকে বলতে আসছে এনি টাইম আমরা বেরিয়ে যাই। লাইফে সামটাইমস আমার লাগে যে এরকম একটা অ্যাডভেঞ্চারও দরকার আছে, কেন মরে না গেলে হইলো আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে, এতক্ষণ স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো এখানে আমি ডাইরেক্ট তোমাদেরকে H1 H2 ভ্যালু বলে দিই। H1 এটা হচ্ছে 70 মনে করো কিলোজুল পার মোল, আর H2 এটা মনে করো 80 কিলোজুল পার মোল। তো এখান থেকে তোমাকে উম, বাইর করতে বলবে ডেল্টা এইচ কত, এবং তোমাকে বলতে বলবে যে এটা এক্সো নাকি এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তো এটা তোমরা করবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কি বলো, এটা হচ্ছে তোমাদের H W। লিখে রাখো কোশ্চেনটা। তো তাহলে গেল, এবার আসো বন্ড এনার্জি দিয়ে আমাদের ক্যালকুলেশন, এটার উপরে মূলত আমাদের ক্রিয়েটিভ গুলো আসে। ঠিক আছে, বন্ড এনার্জি দিয়ে যে ইকুয়েশন, ওইটা দিয়ে আমাদের ক্রিয়েটিভ আর গুলো আসে। কোয়েশ্চেন লিখিনি। কোয়েশ্চেন লিখছো না? ওকে, লিখে ফেলাম। ওকে,
আচ্ছা ঠিক আছে, এখন দেখো। তো বন্ড এনার্জি দিয়ে আমাদের যে ইকুয়েশন ছিল ডেল্টা এইচ, সেটাতে কি ছিল? এই আমরা যেটা পড়ছিলাম, বন্ড এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট, তাই না? বন্ড এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস বন্ড এনার্জি অফ প্রোডাক্ট, মানে রিঅ্যাক্ট্যান্ট এখানে আগে, প্রোডাক্ট পরে, যেটা কিনা ইন্টারনাল এনার্জি থেকে অপোজিট। এটা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে। তো এটাকে আসলে চাইলে একটু এভাবে লেখা যায়, দেখো। তোমার রিঅ্যাক্টে কি হয়? রিঅ্যাক্টেন্টে যে অ্যাটম গুলা থাকে, মনে করে যে CH4 একটা মিথেন, এখানে কার্বনের সাথে চারটা হাইড্রোজেন থাকে, তাই না? চারদিকে চারটা হাইড্রোজেন থাকে। তো এই হাইড্রোজেন গুলোর সাথে ওর বন্ড ভাঙতে হবে, তখনই তো সে অন্য কারোর সাথে বন্ড ফর্ম করতে পারবে, তাই না? তো এই জন্য এই বন্ড এনার্জি অফ রিঅ্যাক্টেন্ট এটাকে আসলে এভাবে লেখা যায়, এনার্জি রিকোয়ার্ড, টোটাল টোটাল লিখতে হবে, বিকজ একটা মাত্র রিঅ্যাক্টেন্ট থাকে না, মাল্টিপল রিঅ্যাক্টেন্ট। টোটাল এনার্জি required to break bond of reactant, মানে রিঅ্যাক্টেন্টের বন্ড গুলা ভাঙতে যতটুকু এনার্জি তোমার লাগবে, এখান থেকে মাইনাস করবা কি? আচ্ছা, এরপরে প্রোডাক্ট, প্রোডাক্টের বন্ড এনার্জি বলতে কি বোঝায়? প্রোডাক্টটা তো আমাদের বন্ড ফর্ম হয়, তাই না? প্রোডাক্টে আমাদের কি হয়? এনার্জি ফর্ম হয়। তাইলে এখানে যেটা লিখবো, টোটাল এনার্জি রিলিজড। ও, এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যখন আমাদের ব্রেক বন্ড ভাঙবো তখন এনার্জি রিকোয়ার্ড, আর যখন বন্ড ফর্ম হয় তখন এনার্জি দিতে হয় না, উল্টা ওখান থেকে এনার্জি রিলিজ হয়। সো টোটাল এনার্জি রিলিজড টু ফর্ম নিউ বন্ডস অফ প্রোডাক্ট। তো এই জিনিসটা এভাবে মনে রাখবো আমরা, ঠিক আছে? এবার আমরা অঙ্কতে চলে যাব সরাসরি। এই অঙ্কর আগে কয়েকটা জিনিস আছে, যেটা যদি তোমরা মুখস্থ করো তোমাদের অঙ্কগুলো খুব ইজি হয়ে যাবে। তিনটার ভ্যালেন্সি মনে রাখতে হবে, তিনটাই মূলত মেইনলি আসে, অন্যগুলা একটা একটা তো মনে রাখা যায়। দেখো, কার্বন, ওর ভ্যালেন্সি হচ্ছে 4। তা মনে রাখবে, কার্বনের চারটা হাত থাকে। কার্বনের কয়টা হাত থাকে? চারটা। চারদিকে চারটা হাত থাকে, সে চারদিকে চারজনের সাথে বন্ড ফর্ম করতে পারে। অথবা যদি কখনো এরকম হয় কারোর সাথে এদিকে ডাবল বন্ড ফর্ম করে ফেলছে, তাইলে উপরে আর নিচে শুধু দুইটা হাত থাকে, মানে টোটাল 1 2 3 4, মানে চারটা হাত তার থাকবে। ঠিক আছে, এটা মনে রাখবা। অক্সিজেনের ক্ষেত্রে আছে, অক্সিজেনের ব্যালেন্স হচ্ছে 2। তার মানে অক্সিজেন কারোর সাথে হয় এভাবে বন্ড ফর্ম করতে পারবে, যে মানে এদিকে মনে করো পানি, এই যে H2O, এখানে অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করে, তো অক্সিজেনের হাত কয়টা থাকতে পারবে? দুইটা। আবার যদি অক্সিজেন মনে করো আরেকটা অক্সিজেনের সাথে বন্ড ফর্ম করে, অথবা কার্বনের সাথে বন্ড ফর্ম করবে, এবং সেখানে যদি ডাবল বন্ড ফর্ম করে ফেলে, তাইলে ও অন্য কোনো দিকে আর কারোর সাথে বন্ড ফর্ম করতে পারবে না, বিকজ ও দুইটা হাত, দোনোটা হাত দিয়ে সে কার্বনকে ধরে রাখছে। তো তাহলে অন্য কারোর সাথে আর বন্ড ফর্ম করতে পারবে না। তো অক্সিজেনের হচ্ছে কত? 2। আর আরেকটা যেটা হাইড্রোজেন, এটা হচ্ছে 1। হাইড্রোজেনের কত? 1। এই যে দেখো, হাইড্রোজেন ও একটা হাত দিয়ে অক্সিজেনের সাথে বন্ড ফর্ম করছে, এই হাইড্রোজেন ওরও একটা হাত দিয়ে অক্সিজেনের সাথে বন্ড ফর্ম করছে। এই হাইড্রোজেন গুলা অন্য কারোর সাথে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? এগুলো একটু মনে রাখো। আর বাকিগুলা, ওই ক্লোরিন, ওইটা 1, সবগুলো একটা একটাই থাকবে, তো ইনশাল্লাহ ওটা নিয়ে সমস্যা হবে না। মেইন যেটা, এই কার্বন আর অক্সিজেন হাইড্রোজেন, এই তিনটাটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে। এটা যদি আমরা পারি, তাহলে আমরা যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা রিঅ্যাক্টেন্ট যখন আমাদেরকে দিবে, আমরা সেটাকে না এভাবে স্ট্রাকচার দিয়ে ভেঙে লিখতে পারবো। তোমাকে আমি জন্য ইজি হয়ে যাবে, যেমন CH4 একটা অলরেডি দেখাইছি, তাই না? মিথেন, CH4। তো তাইলে সেটা যদি তোমাকে ভাঙতে হয়, তাহলে তুমি এভাবে লিখতে পারতে হবে। এভাবে যদি লিখতে না পারো, তাহলে তুমি বুঝবা না যে এখানে কয়টা বন্ড আছে আসলে, ঠিক আছে? এটা বুঝতে পারতে হবে। আমি আর একটু কিছু এক্সাম্পল দিই। হুম হুম, হুম। মনে করো তোমার কাছে O2 আছে, ঠিক আছে? এটা একটা রিঅ্যাক্ট্যান্ট, তাহলে তুমি জানো যে এখানে অক্সিজেন একটা, অক্সিজেন একটা। এখন অক্সিজেনের হাত কয়টা? দুইটা। তার মানে দোনো হাত দিয়ে সে আরেকটা অক্সিজেনকে ধরে রাখছে, এবং এই অক্সিজেনও তার দুইটা হাত দিয়ে ওই অক্সিজেনকে ধরে রাখছে। ঠিক আছে, মানে দোনো অক্সিজেনের তাহলে কয়টা? দুইটা দুইটা করে হাত থেকে। ঠিক আছে। তো এভাবে মনে রাখতে হবে, এই যে O2, এটাকে এইভাবে ভেঙে তোমার লিখতে পারতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই।
করতে করতে হয়ে যাবে। যেমন মনে করো C2H6, এটা হচ্ছে ইথেন। এটাকে কি বলে? ইথেন বলে। এটার ব্যাপারে ডিটেলস আমরা পড়বো হচ্ছে ফসিলস চ্যাপ্টারে। বাট এখন আপাতত আমাকে স্ট্রাকচারটা লিখতে পারতে হবে। স্ট্রাকচার যদি লিখতে না পারি তাহলে আমার ওই ডেল্টা এইচ এর অঙ্কগুলো করা যাবে না। তো C2H6 খুবই ইজি, তোমরা আমার কথাটা জাস্ট ফলো করো। দেখো কার্বন দুইটা, তাহলে তুমি কি করবা, ফার্স্টে দুইটা কার্বন লিখে ফেলবা। ঠিক আছে, তো মাঝখানে কি করবা, একটা বন্ড দিবা। এরপরে হাইড্রোজেন এটার সাথে 6টা লাগবে, তো তাইলে যত দিকে যতগুলো হাইড্রোজেন অ্যাড করা সম্ভব করে দাও। এই কার্বন একটা হাত বিজি, বাকি 3টা হাত ওর ফ্রি আছে না এদিকে। এই 3টা হাতে 3টা হাইড্রোজেন লাগবে। আবার এই কার্বনেরও দেখো এদিকে একটা হ্যান্ড বিজি, তাহলে ওরও 3টা হ্যান্ড ফ্রি আছে। তার মানে ওর সাথেও 3টা হাইড্রোজেন অ্যাড হতে পারবে। তো তাহলে দেখো তো হাইড্রোজেন এখানে 6টা হয়েছে কিনা, এই কার্বনের সাথে 3টা, ওই কার্বনের সাথে 3টা। তো আলটিমেটলি C2H6 হয়ে গেছে। তো এভাবে আমি জাস্ট তোমাদেরকে একটু আগে থেকে প্রিভিউ বলে রাখলাম যে এভাবে আমাদেরকে ভেঙে লিখতে পারতে হবে। যদি কোথাও না পারো তাহলে আমাকে বলবো, আমি হেল্প করবো যতটুকু সম্ভব। বাট এখন যা যতটুকু বুঝাইছি এটা যদি তোমরা একটু প্রপারলি বুঝে থাকো, তোমরা অলরেডি রেডি প্রবলেম সলভ করার জন্য। ঠিক আছে, তো এখন আমরা সলভিং এ চলে যাই সরাসরি। উম, এটা, ও এটার বোর্ড এক্সাম কোনটা সেটা আসলে আমি লিখি নেই। তো যাই হোক, অসুবিধা নেই। প্রবলেম নাম্বার এটা 3। প্রবলেম নাম্বার 3, এখানে আমরা কি করব, বন্ড এনার্জি ইউজ করে আমাদের ক্যালকুলেশন গুলো শুরু করব। কোশ্চেন কিরকম থাকবে? দেখো কোশ্চেনে তোমাকে একটা রিঅ্যাকশন দিয়ে দিবে। ঠিক আছে, CH4 প্লাস Bl2, এটা দিয়ে দেওয়ার পর তারপরে এবার তোমাকে বলবে CH3Cl প্লাস হচ্ছে HCl। ঠিক আছে, এই ইকুয়েশনটা দিয়ে তোমাকে বলবে ফাইন্ড ডেল্টা এইচ, ডেল্টা এইচ। এবং দেখবা যে ব্র্যাকেটের ভিতরে, থার্ড ব্র্যাকেটের ভিতরে এরকম কিছু ইনফরমেশন দিয়ে দিবে যে বন্ড এনার্জি অফ, বন্ড এনার্জি অফ CH, এটা এটা দেয়া থাকবে কত, 414, 414 কিলোজুল পার মোল। এটার একটা টেবিল আছে, এই টেবিলটা মুখস্থ করতে বলতাম, বাট এটা কোশ্চেনে আসলে ভ্যালুগুলো দেয়া থাকে এভাবে, তো আর মুখস্থ করার দরকার নেই তোমাদের। বইয়ের টেবিল 8.01, ওখানে দেখিও বন্ড এগুলো দেয়া আছে 8.01। আচ্ছা, এই কথাটার মিনিং কি আসলে, যে বন্ড এনার্জি অফ কার্বন হাইড্রোজেন, এটা 414 কিলোজুল পার মোল। তার মানে হচ্ছে তুমি যদি কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেক করতে চাও তাহলে তোমার এতটুকু এনার্জি দিতে হবে। ঠিক আছে, এতটুকু, ওই 414 কিলোজুল, এতটুকু এনার্জি তুমি যদি দাও তাহলে 1 মোল কার্বন হাইড্রোজেন অ্যাটম তুমি বন্ড ব্রেক করতে পারবা। এরপরে যদি তুমি মনে করো এখন বন্ড ব্রেক করতেছো না, বরং কার্বন আর হাইড্রোজেন বন্ড ফর্ম করবে, তাহলে বন্ড ফর্মের সময় আমরা জানি এনার্জি রিলিজ হয়। তো তাহলে ওখানে কতটুকু এনার্জি রিলিজ হবে, 414 কিলোজুল পার মোল, এতটুকু এনার্জি রিলিজ হবে। তাহলে বন্ড ব্রেক করার সময় তোমার এতটুকু এনার্জি দিতে হবে। আর যদি তুমি চাও যে এরা দুজন বন্ড ফর্ম করুক, তাহলে দেখবা যে ওখান থেকে এতটুকু এনার্জি তোমার বের হচ্ছে। তো এইভাবে আরো কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, আমরা লিখে দিচ্ছি। Cl ক্লোরিন, ক্লোরিন, এদের বন্ড এনার্জি হচ্ছে 244 কিলোজুল পার মোল। একবার অঙ্কটা শেষ করলে তোমরা বুঝবা যে এটা আসলে খুবই মজার একটা চ্যাপ্টার, মজার এবং ক্যালকুলেশন, কারণ ইজি। HCl এটা হচ্ছে 431 কিলোজুল পার মোল। লাস্ট আরেকটা হচ্ছে CCl, মানে কার্বনের সাথে ক্লোরিন, এটা হচ্ছে তোমার 326 কিলোজুল পার মোল। ঠিক আছে, ওকে। এখান থেকে এবার দেখো ডেল্টা এইচ এর ক্যালকুলেশন আমরা কেমনে করব। এই ডেল্টা এইচ এর ক্যালকুলেশনটা করার আগে আমি যেটা সাজেস্ট করি, এটা তোমাদের বইতে কোথাও নাই। কোথাও আসলে এটা আমি জানি না শিখাই কিনা, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা যদি তোমরা আলাদাভাবে লিখে রাখো খুব ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো ফার্স্টে তোমরা এই CH4 যেটা, এটাকে ভেঙে লিখতে হবে। কার্বন কি যাবি, কিসে যাবি, CH4, এই CH4 কে কিভাবে লিখতে হবে, এই যে চারদিকে 4টা হাইড্রোজেন যে অ্যাড হয় সেটা দিয়ে লিখতে হবে। দেন তারপরে Cl2, এটাকে লিখতে হবে Cl। এই যে কার্বন দুইটা একটা একটার সাথে সিঙ্গেল বন্ডে যুক্ত থাকে, এই দুটোটা মিলে এবার কি ফর্ম করে, তোমার প্রোডাক্ট যেটা ফর্ম হয় সেটা কিভাবে লিখবা, CH3Cl, মানে কার্বন যেটা, সেই কার্বনটা মাঝখানে লিখে তোমার এটার সাথে হাইড্রোজেন থাকবে কয়টা, 3টা, 3টা হাইড্রোজেন।
এবং আমরা জানি কার্বনের আরেকটা মানে চারটা হাত না, টোটাল তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত, তাহলে আরেকটা হাতের দিকে ফ্রি আছে না, ওই আরেকটা হাতে দেখো ক্লোরিন এসে অ্যাড হয়েছে, ক্লোরিন। ঠিক আছে, প্লাস এবার HCl, HCl এটা ইজি, হাইড্রোজেন আর ক্লোরিন দুজনেরই একটা একটা হাত, তো সেটা দিয়ে ওরা একজনের সাথে এভাবে যুক্ত হবে। তা এখন তোমরা দেখো বন্ড কি কি ব্রেক হচ্ছে, খেয়াল করো। এই যে তোমার এখানে যে তিনটা হাইড্রোজেন, চারটার মধ্যে তিনটা হাইড্রোজেনের দিকে খেয়াল করো, এই তিনটা হাইড্রোজেনের সাথে কার্বন কিন্তু বন্ড ব্রেক করে না। এই যে দেখো প্রোডাক্টে গিয়েও তিনটা হাইড্রোজেনের সাথে সে বন্ড মেনটেন করছে, ঠিক কিনা? তাহলে এই তিনটা হাইড্রোজেন আর এই তিনটা হাইড্রোজেন সেম সেম আছে, তিনটা হাইড্রোজেনের সাথে সে বন্ড ব্রেক করে না, সে বন্ড ব্রেক করে শুধুমাত্র একটা হাইড্রোজেনের সাথে। মনোযোগ দিলেই তোমাদের জন্য এটা বোঝা কোনো বিষয়ই না, এই মিলাইতে পারলেই হয়। দেখো এই যে এখানে তোমার কার্বন হাইড্রোজেন এই বন্ডটা ব্রেক হয়েছে, তাহলে তুমি এখানে উপরে লিখবা বন্ড ব্রেক, বন্ডটা লেখার দরকার নেই, খালি ব্রেক লিখবা। এটা তুমি রাফ পেজে লিখবা, তো তো তোমার যেমন মন চায় এমনি লেখো। তাহলে বন্ড কি কি ব্রেক হচ্ছে সেটা এখানে লিস্ট আপ করে ফেলবা। কার্বন হাইড্রোজেন CH, এই বন্ড একটা একটা বন্ড ব্রেক হচ্ছে, তাই না? এখানে চারটা ছিল, বাট তার মধ্যে চারটার মধ্যে তিনটে ইনট্যাক্ট থাকে, একটা মাত্র ব্রেক হয়, ঠিক আছে। তারপর দেখো এই যে ক্লোরিন আর ক্লোরিন, এরাও ব্রেক হয়, কারণ এই যে ক্লোরিন যেটা সেটা এখানে গিয়ে আসলে Cl2 নাই এখানে, ক্লোরিন আর ক্লোরিন আলাদা আলাদা হয়ে যায়, ঠিক আছে। তো এর জন্য Cl Cl এই বন্ড কি একটা বন্ড ব্রেক হয়। এরপর তুমি আসো তোমার বন্ড ফর্ম, লিস্ট করবা কি বন্ড ফর্ম হয়েছে কি কি। তাহলে বন্ড ফর্মের এখানে আসলে দেখবা ওই যে কার্বন এই তিনটা হাইড্রোজেনের সাথে আগে থেকে যুক্ত ছিল, তাহলে এদের সাথে কিন্তু নতুন করে বন্ড ফর্ম করে নাই, নতুন করে বন্ড ফর্ম করছে কার সাথে বলো তো? কার সাথে বন্ড ফর্ম করছে নতুন করে? ক্লোরিনের সাথে। তাহলে CCl এই বন্ডটা একটা একটা বন্ড নতুন ফর্ম হয়। তারপরে দেখো HCl, HCl কি এখানে ছিল? হাইড্রোজেন আর ক্লোরিন কি এখানে বন্ডেড অবস্থায় ছিল? ছিল না, তার মানে এরাও নতুন একটা বন্ড ফর্ম করছে, এই বন্ডটাও নতুন ফর্ম হয়েছে, তাহলে HCl এটাও কি নতুন একটা বন্ড ফর্ম হয়েছে, ঠিক আছে। তাহলে এবার এই জিনিসটা তো একবার লিখে ফেলতে পারো, দেন ডেল্টা এইচ এর ক্যালকুলেশন খুবই ইজি। ডেল্টা এইচ ইকুয়াল টু, আসো আমরা প্রথমে জানি রিঅ্যাকট্যান্টেরটা লিখতে হবে, তাই না? তাহলে রিঅ্যাকট্যান্টের ওখানে বন্ড কি কি রয়ে গেছে, কার্বন হাইড্রোজেন বন্ড, কার্বন হাইড্রোজেন বন্ডের এনার্জি কতটুকু বলো তো? এই যে 414, তাইলে লিখবা কি তুমি 414, এবং এটা কয়টা ব্রেক হয়েছে, একটা, তাইলে তুমি মাল্টিপ্লাই করবা একটা, প্লাস আরো একটা বন্ড ব্রেক হয়েছে না, সেটা কি ক্লোরিন ক্লোরিন, তাহলে ক্লোরিন ক্লোরিন বন্ড ব্রেক হওয়ার জন্য তোমার কতটুকু এনার্জি লাগছে, 244, 244 লিখলা তুমি, এবং এই বন্ড কয়টা ব্রেক হয়েছে, তাও একটা, তাইলে ইন্টু ওয়ান। অনেকে জিজ্ঞেস করতে পারে স্যার ইন্টু ওয়ান করলে তো কোনো ডিফারেন্স হয় না, তারপরে এখানে করবা, বিকজ এখানে ডিফারেন্স হচ্ছে না, অন্য কোথাও টু হইলে তো ডিফারেন্স হয়ে যাবে। তো এখানে যদি তুমি ওয়ান মাল্টিপ্লাই করে এটা প্র্যাকটিস না করো, তাহলে ওখানে লিখতে ভুলে যাবা, ঠিক আছে। তাহলে এটা আমরা কি পাইলাম, রিঅ্যাকট্যান্টের জন্য যেটা সেটা, মাইনাস আমাদের বন্ড এনার্জি হিসাব করে ডেল্টা এইচ ক্যালকুলেট করতে কি করতে হয়, রিঅ্যাকট্যান্টের বন্ড ভাঙার জন্য যে এনার্জি সেটা আগে, দেন প্রোডাক্টের বন্ড ফর্ম করার জন্য যে এনার্জি সেটা পরে। তাহলে বন্ড এখানে ফর্ম হচ্ছে কি কি, কার্বন আর ক্লোরিন, দেখি পারো কার্বন আর ক্লোরিন একটা কই, এই যে এখানে দেওয়া আছে কার্বন আর ক্লোরিন কত, 326, তাহলে 326, এবং একটা বন্ড যেহেতু ফর্ম হয় আমরা মাল্টিপ্লাই করবো ওয়ান। দেন এটার সাথে আরেকটা কি থাকবে, তোমার এই যে HCl বন্ড ফর্ম হয়, এই যে HCl এটা একটা বন্ড ফর্ম হয়, তো তাহলে HCl এটা কোথায়, এই যে এটা কোশ্চেনেই দেয়া থাকবে, একদম ইজি, 431, খালি আমাদের ঠিক মতো মাল্টিপ্লাই করে লিখতে হবে, বাস এই ইকুয়েশনটা লিখে ফেলছি মানে শেষ আমাদের। তো 414 ইন্টু ওয়ান, 414 থাকবে, এখানে ওয়ান মাল্টিপ্লাই করলে সেম থাকবে, দুটো যদি অ্যাড করো তাহলে কত হয়, চার আর চার মিলে হবে আট, এক আর চার মিলে হবে পাঁচ, চার আর দুই মিলে হবে ছয়, তাহলে 658 মাইনাস এখানে কত হয়, এখানেও ওয়ান ওয়ান মাল্টিপ্লাই, তো সিম্পলি অ্যাড করে দাও, সিক্স আর ওয়ান মিলে হবে সেভেন, টু আর থ্রি মিলে হবে তোমার ফাইভ, এবং থ্রি আর ফোর মিলে হবে সেভেন। তো তাহলে এখানে যেহেতু বড় নাম্বার সাবট্রাক্ট করতেছো, ডেফিনেটলি তোমার আনসার আসবে মাইনাস। তো মাইনাস কত আসে, ও অলমোস্ট হান্ড্রেড এর ডিফারেন্স, খালি ওয়ান বাদ, হ্যাঁ তাহলে 99, 99 কিলো জুল পার মোল, এতটুকু হচ্ছে তোমার ডেল্টা এইচ এর ভ্যালু, এটাই তোমাকে ক্যালকুলেট করতে বলছে। তো এটার পাশাপাশি একটা জিনিস আমরা মেনশন করে দিব, যেহেতু ডেল্টা এইচ নেগেটিভ, তাহলে আমাদের এই রিয়েকশনটা কি ছিল, এক্সোথার্মিক রিয়েকশন ছিল, কি রিয়েকশন ছিল,
এক্সোথার্মিক রিয়াকশন। তোমরা যদি, আমার মনে হয় যে আমি ফার্স্ট চলে গেছি বেশি, একটু কষ্ট করে আমি রেকর্ডিংটা যখন দিব একটু ভালো মতো শুনবা, আমার বিশ্বাস একটু যদি তোমরা থিঙ্ক করো, এটা তোমাদের কাছে এত ইজি লাগবে, এত ইজি লাগবে যে মানে তোমরা মানে ক্রিয়েটিভ, এটা অবশ্যই অ্যান্সার করো পরীক্ষা। ঠিক আছে? সো প্লিজ, এটা যদি কেউ এখন না বুঝে থাকো, রেকর্ডিংটা একটু রিপ্লে করে একটু শুনে নিবা আমার কথাগুলা। খুবই ইজি, দেখবা যে কোন কোন বন্ড গুলো ইনটেক্ট আছে সেগুলো হিসাবের বাইরে, যেগুলো নতুন বন্ড, যেগুলো বন্ড ব্রেক হবে সেগুলোকে তুমি লিস্ট আপ করবা, যেগুলো বন্ড নতুন ফর্ম হবে সেগুলোকে লিস্ট আপ করবা। তারপর এবার কোশ্চেন থেকে দেখে দেখে জাস্ট ভ্যালু রিপ্লেস করে দিবা। তো এটা প্রবলেম নাম্বার 3। আমি প্রবলেম অবশ্যই আরো সলভ করবো তোমাদেরকে, যাতে আরো একটু ক্লিয়ার হয়। ঠিক আছে? তাহলে প্রবলেম, এটা মনে করো 4। তাহলে আবার দেখি কি আসতেছে। এটা সাইরেন ওয়াজ, একই কথা, হ্যাজার্ডের জন্য সাউন্ড, বাইরে অ্যালার্ম বাজতেছে না? সাইরেন বাজছে। এই যে আমাদের এখানে সাইরেন বাজতেছে। হুম হুম, ফোনে আসছে। অ্যালার্ম তো বন্ধই হচ্ছে না, ঘটনা কি? আচ্ছা থাক, আমরা কেমিস্ট্রি পড়তে থাকি, আল্লাহ দেখি ইনশাল্লাহ। ওকে, প্রবলেম নাম্বার 4। দেখো, এটা হচ্ছে, এবং সেটা চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছিল। লিখে রাখো, চিটাগং বোর্ড 2024, চট্টগ্রাম